আলহামদুলিল্লাহ, মুসলিম দেশগুলো যে এবার মাথা খাটাচ্ছে এটা একটি ভালো খবর। আমি জানি এটা শোনার পর আপনার হয়তো মনে হবে মুসলিম দেশগুলোর তো এটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু ফিলিস্তিনের বিষয়ে আমাদের একঘেয়েমি এবং দুর্বলতা দেখার পর এ ধরনের একটি পদক্ষেপ নিঃসন্দেহে বড় অগ্রগতি। আমাদের প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে তা হলো ন্যাটো। ন্যাটো হলো ইউরোপীয় দেশগুলোর একটি জোট, যেখানে তাদের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী যদি তাদের মধ্যে কোনো একটি দেশ আক্রান্ত হয় তবে ধরে নেওয়া হবে যেন জোটের সবাই আক্রান্ত হয়েছে এবং তারা সবাই মিলে এর জবাব দেবে। এই বিষয়টা কিছু সময়ের জন্য মাথায় রাখুন, কারণ এখন আমি আপনাকে একটি নতুন খবর জানাচ্ছি। আমেরিকার চার্লি কার্ক নিহত হওয়ার ঠিক আগে ইসরায়েল কাতারকে বোমা মেরেছে। হ্যাঁ, একটি সার্বভৌম রাষ্ট্রকে, এমন একটি দেশকে যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু ইসরায়েল, অনেকে যাকে দুর্বৃত্ত রাষ্ট্র বলে, তারা অনেকটা আমেরিকা ও তাদের মিত্রদের মতোই কাজ করেছে। ইসরায়েল কাতারের দোহার উপর বোমা হামলা চালিয়ে কমপক্ষে 5 জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এই ঘটনাটি ছিল খুবই আশ্চর্যজনক, কারণ কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রকে জিজিয়া দেয়। তারা সুরক্ষার জন্য প্রায় $1 ট্রিলিয়ন পরিশোধ করেছে। সৌদি আরব এবং অন্যান্য দেশও একই কাজ করে। যখন এই হামলাটি ঘটল তখন অনেক আরব দেশ অবাক হয়ে ভাবল, কি হচ্ছে এটা? আমরা আমেরিকাকে টাকা দেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তাহলে কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে ন্যূনতম নিন্দা পর্যন্ত জানাচ্ছে না? এই কারণে তারা কাতারের দোহা সম্মেলনে 52টি দেশের নেতাকে একত্রিত করে আলোচনা করার জন্য যে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিন্তু মাত্র 3টি দেশ যুক্তিসঙ্গত প্রস্তাব দেয়। পাকিস্তান একটি প্রস্তাব দেয় যে আমাদের নিজেদের মধ্যে একটি ঐক্য বা ন্যাটো ধরনের জোট থাকা উচিত। এই বিষয়টাতে একটু পরে আসছি। তুরস্ক তাদের প্রস্তাব দেয় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক, আর সবার শেষে মালয়েশিয়া বলে যে আমাদের দেশ থেকে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা উচিত। দর্শক, চলুন বাস্তবতা জেনে নেই। এই সমাধানগুলো খুবই সাধারণ। পাকিস্তান সামরিক সমাধানের কথা বলেছিল, যা আমি আগেই বলেছি যে পরে আলোচনা করছি। অন্য দুটি ছিল সাধারণ সমাধান, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা হয়নি। শেষ পর্যন্ত তারা যা করতে পারলো তা হলো শুধু নিন্দা জানানো। অবস্থা এমন ছিল যে প্রখ্যাত আলেম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, যিনি এই বিষয়ে সোচ্চার ছিলেন, তিনি বলেন যদি শুধু নিন্দা জানাতেই হয় তাহলে এত বড় একটি সম্মেলনের কি প্রয়োজন ছিল? এছাড়া 3টি দেশ এই বিষয়ে একদম নিশ্চুপ ছিল, মরক্কো, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, কারণ তারা আব্রাহাম অ্যাকর্ডসের অন্তর্ভুক্ত। আর এটি আমেরিকা কর্তৃক মধ্যস্থতাকৃত একটি চুক্তি যা এই দেশগুলো এবং ইসরায়েলের মধ্যে হয়েছে, যার কারণে তারা চুপ থাকতে এবং ইসরায়েলের উপর আক্রমণ না করতে বাধ্য। কাতার যেহেতু আক্ষরিক অর্থেই সৌদি আরবের সঙ্গে সংযুক্ত এবং সৌদি আরবকে যেহেতু এই অঞ্চলের নেতা হিসাবে দেখা হয়, তাই তাদের খুব সতর্ক থাকা প্রয়োজন। তারা এমন একটি পদক্ষেপ নিয়েছে যা অনেকে বলছে যে আমেরিকাও জানতো না। এর সত্যতা কতটুকু তা আমি জানি না, কিন্তু তারা যে এই পদক্ষেপ নিয়েছে সেটাই যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। আপনি একটি মুসলিম দেশ, আপনার উপর হামলা হয়েছে, আমি এগিয়ে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনকভাবে এই দেশগুলো এমন নয়। যেমনটা আমরা ফিলিস্তিনের ক্ষেত্রে দেখেছি, তাদের সব ধরনের কাগজপত্র এবং বড় ধরনের চুক্তি প্রয়োজন হয় এটা বলার জন্য। যদি বন্ধু তোমাকে আক্রমণ করা হয় তবে তা যেন আমাকেই আক্রমণ করা হয়েছে। আর এই বিষয়টি সৌদি আরব পাকিস্তানের সঙ্গে স্বাক্ষর করেছে, আর এই স্বাক্ষরকৃত চুক্তিটির নামই হলো HMDA, যা একটি প্রতিরক্ষা চুক্তি। যদি কখনো পাকিস্তানকে বা সৌদি আরবকে আক্রমণ করা হয় তবে
তবে এই চুক্তি অনুযায়ী অন্য দেশটি সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে। Israel must be held accountable. আমরা তোমাকে একা আক্রমণ করতে দেব না। সৌদি আরবের সাথে এই চুক্তিতে কেন পাকিস্তানি স্বাক্ষর করলো? পাকিস্তান অর্থনৈতিকভাবে একটি দুর্বল দেশ, কিন্তু সামরিকভাবে এটি একটি শক্তি দেশ যাদের পারমাণবিক শক্তি রয়েছে। আর ভারতের সঙ্গে তাদের চলমান সংঘাতের কারণে তারা সর্বদাই যুদ্ধ প্রস্তুত। সত্যি বলতে মুসলিম দেশগুলোর মধ্যে তাদের সেনাবাহিনী অন্যতম সেরা এবং টপ লেভেলের। যখন পারস্য উপসাগরীয় এবং আরব দেশগুলো বুঝতে পারলো যে আমেরিকা সুরক্ষা আর যথেষ্ট নয়, এবং এই মানচিত্রে আপনি দেখতে পাচ্ছেন যে তারা আক্ষরিক অর্থেই একে অপরের সঙ্গে যুক্ত। যদি সীমান্ত না থাকতো তাহলে তারা একটি একক দেশ হয়ে যেত। কিন্তু ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ইতিহাস থেকে আপনি সম্ভবত জেনে থাকবেন 1920 এবং 1960-এর দশকে তাদের কিছু বিবৃতিতে রেকর্ড করা আছে যে তারা বলেছিল, আমরা তেল সমৃদ্ধ রাজ্যগুলোকে আলাদা করে রাখতে চাই। আমরা চাই না যে তারা একত্রিত হোক, কারণ তারা আমাদের জন্য একটি বড় হুমকি হয়ে উঠবে। দর্শক, তাই এখন বলা হচ্ছে যে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও এই চুক্তির পথে হাঁটতে পারে, কারণ একটি পারমাণবিক শক্তি থাকা খুব বেশি প্রয়োজন। এমনকি একজন ব্রিটিশ লেখক তার বইতে এমবিএস এর একটি উক্তি উল্লেখ করেছেন। যখন এমবিএস বলেন যে তিনি পারমাণবিক শক্তি চান, তখন মানুষ জিজ্ঞেস করে, কেন? অস্ত্র বানানোর জন্য? তিনি বলেন, না না, শুধু শক্তির জন্য। এবং তিনি আরো বলেন, দেখুন, যদি আমার পারমাণবিক অস্ত্র দরকার হয় তবে আমি তা পাকিস্তানের কাছ থেকে কিনে নেব। তাই পাকিস্তানকে যে এই পর্যায়ে দেখা যাচ্ছে তা আসলে একটি সুরক্ষিত শক্তি হিসেবে কাজ করছে, এবং সত্যি বলতে তারা কিছুটা বেপরোয়া। তারা ভুল করছে, আমি তা সমর্থন করব না, কিন্তু পাকিস্তান দুর্ভাগ্যবশত মুসলিমদের একটি দুর্গ হিসেবে বিবেচিত হয়। তাদের প্রধান লক্ষ্য হলো নিজেদের সুরক্ষিত রাখা, এবং দুঃখজনকভাবে এটি কখনো কখনো আমাদের ভাই বোনদের যেমন আফগানিস্তানের মানুষের ত্যাগের বিনিময়ে হয়। দর্শক, আবারও বলি, পাকিস্তান তার জাতীয় নিরাপত্তার জন্য পদক্ষেপ নেয়, যা এই বর্তমান যুগে অনেক দেশের জন্যই একটি সমস্যা হতে যাচ্ছে। যদি না অবশ্যই মুসলিমরা একটি ইসলামিক ব্লক হিসাবে একত্রিত হয়, তাহলে অবশ্যই পরিস্থিতি ভিন্ন হবে। ভিউয়ার্স, এই চুক্তিটি এখন ভারতের জন্য একটি বড় সমস্যা, কারণ আমরা সবাই জানি যে পাকিস্তানের সঙ্গে ভারতের 4 দিনের একটি সংঘাত হয়েছিল, যেখানে পাকিস্তান সামরিকভাবে এবং সার্বজনীনভাবে তাদের সুনামগতভাবে পরাজিত করেছিল। এটি ভারতের জন্য একটি বড় ক্ষতি ছিল, যা থেকে তারা এখনো পুরোপুরি সেরে উঠতে পারেনি। ভারত গত দশকে 3 বার তাদের প্রধানমন্ত্রীকে সৌদি আরবে পাঠিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক সুরক্ষিত করার জন্য, কিন্তু সৌদি আরব পাকিস্তানের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় এটি ভারতের জন্য একটি বড় ধাক্কা। কারণ যদি তারা পাকিস্তানের ওপর কোনো প্রতিশোধমূলক আক্রমণের পরিকল্পনা করে থাকে, তবে তা এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। আসলে এটি আর সম্ভব বলে মনে হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচির কারণে একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসাবে এখানে অবস্থান করছে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক আব্দুল কাদেরকে সাধুবাদ। দর্শক, আব্দুল কাদের সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা এই বিষয়ে একটি নতুন এপিসোড তৈরি করব ইনশাআল্লাহ। 1980-এর দশকের গোড়ার দিকে ইসরায়েল ভারতের সঙ্গে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা ফেলার প্রস্তাব দিয়েছিল, এবং পাকিস্তান ইতিমধ্যেই তার সামরিক শক্তি প্রমাণ করেছে। তারা 1967 সাল থেকে 8000-এরও বেশি সৌদি সেনাকে প্রশিক্ষণ দিয়েছে, এবং এখন যে চুক্তি ঘটেছে তার কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, না, এটি কোনো নির্দিষ্ট দেশের জন্য করা হয়নি, যদিও তাদের বক্তব্য সঠিক, কিন্তু এতে কোনো সন্দেহ নাই যে এটি অবশ্যই যা ঘটেছিল তার জন্যই দ্রুতগতিতে সামনে এগিয়েছে। এই আরব নেটোর ভবিষ্যৎ কি? যদি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও এই পথে চলে এবং একটি আরব নেটো গঠিত হয়, তবে এটি খুবই বড় একটি বিষয় হবে। এবং সত্যি বলতে ইসরায়েল যে আমাদের দেশগুলোকে এভাবে ভাবতে বাধ্য করেছে, এটি ভালোই হচ্ছে, কারণ এর আগে এই আরব মোড়লরা ঘুমন্ত ছিল। ইসরায়েল কর্তৃক কাতারের উপরে হামলা আমাদের জন্য কিছুটা দুঃখজনক হলেও হতে পারে এটি ঘুরিয়ে দিবে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি। দর্শক, আরব এবং পাকিস্তানের এই জোট সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।